আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর সৃজনশীলতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, উদ্দীপক হিসেবে একটা চিত্র দিয়ে দেওয়া আছে। এই চিত্রটা দেখে আমরা কি বুঝতে পারতেছি? একটা নদী, তাই না? এই যে দেখো, একটা নদী, কিন্তু এই নদীটার আশেপাশে অনেক ময়লা আবর্জনা আমরা দেখতে পাচ্ছি। কলকারখানা থেকে কালো ধোঁয়া বের হইতে দেখতেছি, এবং কলকারখানার নিচে দিয়ে আবার দেখো কিছু বর্জ্য পদার্থ আবার পানিতে গিয়েও মিশতেছে। এই যে দূরে আরো কালো ধোঁয়া। এরপরে হচ্ছে নদীতে তোমার আমরা জাহাজ দেখতে পাচ্ছি বা লঞ্চ দেখতে পাচ্ছি, যেখান থেকে আবার কালো কালো কিছু পদার্থ, তার মানে তেল জাতীয় পদার্থ অথবা বর্জ্য পদার্থ নিঃসৃত হচ্ছে, যেগুলো পানিতে এসে মিশে যাচ্ছে। তার মানে এরকম একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যেখানে শিল্পায়ন ঘটতেছে। ভালো কথা, কিন্তু শিল্পায়নের ফলে যে পরিবেশ দূষিত হচ্ছে ওইটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? কালো ধোঁয়া, তারপর হচ্ছে পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, সবকিছুই একটা চিত্রের ভিতরে আমরা দেখতে পারতেছি। তাহলে এই যে দূষণের একটা চিত্র, এটা হচ্ছে উদ্দীপক। এরপরে চলো আমরা প্রশ্নগুলো পড়ি। কি বলছে সৃজনশীলের উদ্দীপকটা বুঝতে পারার পরে ক নাম্বার জিজ্ঞেস করছে, পানিতে দ্রবীভূত কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে? পানিতে দ্রবীভূত কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে? আমরা জানি অক্সিজেন, অক্সিজেনের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে, আর অক্সিজেন হচ্ছে পানিতে দ্রবীভূত থাকতে পারে। তাহলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে। এরপরে পানির পুনরাবর্তন বলতে কি বোঝায়? পুনরাবর্তন মানে পুনরায় আবর্তন করা। তাহলে জলাশয়ে ধরো পানি আছে, জলাশয়ের পানিগুলো সূর্যের তাপে কি হবে? বাষ্প হয়ে যাবে না? ওর উপরের যে লেয়ারটা ওটা হচ্ছে বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে দেখো, আমি যদি আঁকি, এই যে দেখো একটা জলাশয়, হ্যাঁ, এখানে এই যে পানি আছে, সূর্যের তাপে এই পানিগুলো কি হবে? বাষ্পে পরিণত হয়ে যাবে, এই যে বাষ্প হয়ে উড়ে যেতে থাকবে। তাহলে এই পানিগুলো তখন কি হয়ে যাবে? বাষ্প হয়ে গেলে মেঘ হয়ে যাবে না? মেঘগুলো যখন একসাথে এসে জমা হবে, অনেকগুলো মেঘ একসাথে জমা হলে কি হবে? ওখানেও মেঘগুলো ভারী হয়ে নিচে চলে আসবে। নিচে আসলে সূর্যের তাপে ওদের থেকে আবার কি হবে? তোমার বৃষ্টি পড়বে, তাই না? বৃষ্টি পড়লে ওই পানিগুলা ধরো দূরে গিয়েই হইলো, এখানে এসে মনে করো বৃষ্টি হইলো, তখন এই যে পাহাড় পর্বত যেখানে বৃষ্টিটা পড়তেছে সব জায়গা থেকে প্রবাহিত হয়ে পানি কোথায় চলে আসবে? আবার জলাশয়ে চলে আসবে না? এই যে পানির আবর্তনটা এই জলাশয় থেকে শুরু করছিল, এইখান থেকে বাষ্প হয়ে উড়ে গিয়ে আবার তোমার মেঘ হইলো, বৃষ্টি হইলো, আবার জলাশয়ে ফিরে আসলো। এই যে চক্রাকারে আবর্তনটা, এটাকে আমরা বলি হচ্ছে পুনরাবর্তন বা পানির চক্র বলি। এই যে পানির চক্রের মাধ্যমে এই পানিগুলোই হচ্ছে তোমার পৃথিবীতে এভাবে ঘুরতেছে। তাহলে পানির পুনরাবর্তন বলতে আমরা এই পানির চক্রটাকে বুঝতেছি। এরপরে আসো, নদীটি কোন ধরনের নদীতে পরিণত হইতে পারে? নদীটা বলতে ওই যে উদ্দীপকে যে চিত্রে দেওয়া ছিল ওই নদীটা কোন ধরনের নদীতে পরিণত হইতে পারে? এটা কিন্তু তোমার মানে নদীটা হচ্ছে তোমার মরে যাইতে পারে। কি জন্য? কারণ এত এত ময়লা আবর্জনা যে আমরা ওখানে ফেলতেছি। নদী মরে যাওয়া বলতে হচ্ছে নদীর গতিপথ, মানে নদীটার ফ্লো না করা। তারপরে হচ্ছে ওর ভিতরে যে জীবগুলা থাকে ওই জীবগুলা মরে যাওয়া। তাহলে পুরো জিনিসটা কি, মানে জিনিস মানে প্রকৃতিটা হচ্ছে ওই জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে এরকম বোঝাচ্ছে। তাহলে উদ্দীপকের চিত্রানুসারে নদীতে আমরা কি দেখতে পাচ্ছি? নদীর তীর ঘেঁষেই হচ্ছে আমার শিল্প কারখানা, অনেক অনেক শিল্পায়ন ঘটতে দেখতেছি। তারপরে শিল্প কারখানা উপর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এখন তুমি খুশি হইতে পারো যে এই কালো ধোঁয়া তো আর নদীর পানিতে মিশতেছে না, নদী তো পরিষ্কার থাকতেছে। কিন্তু ওই শিল্প কারখানার কালো ধোঁয়া বায়ুকে যেমন দূষিত করতেছে, এরপরে ওর নিচে দিয়ে কিছু রাসায়নিক পদার্থ ওগুলো কিন্তু পানিতে মিশতেছিল। এরপরে মাটিতেও যদি ফেলা হয় ওই বর্জ্যগুলা, মাটি আর পানি কিন্তু কাছাকাছি, তুমি যদি মাটিতে কোনো দূষিত পদার্থ বা বর্জ্য পদার্থ যদি মাটিতে থ্রো করো, ওইটা তোমার বৃষ্টির মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কিছুদিন পরে দেখবা পানিকেও দূষিত করতেছে। তাহলে মাটিতে ফেলো বা পানিতে ফেলো, ওখানে নদীটাই দূষিত হচ্ছে। এরপরে নদীতে যখন তোমার তেল বোঝাইকারী যে জাহাজগুলা, তারপরে লঞ্চগুলা, অথবা এমনিতেই যাত্রী যাতায়াতের যেই নৌকা বা লঞ্চ বলো জাহাজ বলো, ওখান থেকেও কিন্তু পানি দূষিত হইতে পারে। কারণ আমাদের স্বভাব কি, আমরা কিছু একটা খাইলে ওই যে ময়লা জিনিসটা, মানে এই যে প্যাকেটটা বা খোসাটা, ওইটা কি করি? আশেপাশে যেখানেই পারি ওখানেই থ্রো করে দিই, তাই না? এরপরে তেল বোঝাইকারী যে জাহাজগুলো, ওগুলা থেকে ওরা তো চায় না যে ওদের তেল পানিতে ফেলতে, ওরা তো আর ইচ্ছা করে চায় না, তেলের তো দাম আছে। ওইখান থেকে মানে যে কোনোভাবে চুইয়ে চুইয়ে যে তেলগুলো হচ্ছে তোমার পানিতে মিশে যাচ্ছে, পানি কিন্তু ওর উপর মানে ওর মাধ্যমে দূষিত হচ্ছে। এখন এই বর্জ্য পদার্থগুলা এগুলো কিন্তু পানির সাথে একদম দ্রবীভূত হয়ে যায় না, এগুলো পানিটাকে ঘোলা করে ফেলে। কি করে? পানির উপরের লেয়ারে তোমার তেলটা জমা হয়ে থাকে। তেল আর পানি কিন্তু কখনো মিশে না, তাই না? কি এই জন্য ওই তেল যেগুলো মিশতেছে মানে পড়তেছে যেগুলা, ওগুলা পানির উপরে হচ্ছে তোমার একটা আবরণ তৈরি করে ফেলতেছে। আবার যে ময়লা আবর্জনাগুলা, তোমার চায়ের কাপ, বিস্কিটের প্যাকেট, এগুলো তো পানিতে কখনো মিশে যায় না, তোমার প্লাস্টিক, পলিথিন, এগুলো পানির উপরে একটা লেয়ার তৈরি করে, যার জন্য ওই পানির ভেতরে সূর্যের আলো পৌঁছাইতে পারে না।
এই যে দেখো একটা জলাশয়, তার উপরের যে লেয়ারটায় তুমি তেল দিয়ে ভরাই দিলা। এখন তেল তো পানির সাথে মিশতেছেও না, কিছুই করতেছে না, উল্টা সূর্যের আলোটাকে ভিতরে আসতে দিচ্ছে না। ভিতরে যে জীবগুলো আছে, ভিতরে যেই গাছপালাগুলো আছে, গাছপালার তো খাদ্য তৈরি করা লাগবে, সূর্যের আলো না থাকলে তো ওরা খাদ্য তৈরি করতে পারবে না। এখন খাদ্য যদি তৈরি করতে না পারে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি সম্পন্ন করতে না পারে, তখন কি হবে? সালোক সংশ্লেষণ সম্পন্ন না করলে তো অক্সিজেনও তৈরি হবে না। অক্সিজেন যদি গাছগুলা তৈরি করতে না পারে, পানির ভিতরে যে ছোট মাছগুলো আছে, ওই মাছগুলো এখন অক্সিজেন কই পাবে? ওদেরও খাদ্যের অভাব দেখবে। মানে পুরা জলজ যে ইকোসিস্টেমটা, বাস্তুতন্ত্র যেটা, ওই সব কিছুই হচ্ছে তোমার হ্যাম্পার ঘটবে। পানির ভিতরে থাকা যে ক্ষুদ্র প্লাঙ্কটন গুলা, জু প্লাঙ্কটন বলো অথবা ফাইটো প্লাঙ্কটন বলো, সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। আবার এরকম দূষিত পরিবেশে তো কেউই থাকতে চায় না। তুমি কখনো তোমার ঘর নোংরা করে রাখো? নোংরা হইলেই তো গুছায় ফেলাও। তাহলে কেন মাছেদের যে বাসাটা, মানে ওদের যে বসবাসের জায়গাটা, ওখানে কেন ময়লা ফেলাও? তাহলে ওদের জীবনযাপনেও এটা একটা হ্যাম্পার তৈরি করবে। তাহলে এই যে ঘোলাটে পানিটা, এটা আমার নিচের পুরো বাস্তুতন্ত্রটাকে হচ্ছে নষ্ট করে দিচ্ছে। তারপরে অক্সিজেনও মানে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না, সালোক সংশ্লেষণ সম্পন্ন করতে পারতেছে না, খাদ্য, অক্সিজেন সবকিছুর অভাব দেখা দিচ্ছে। ফলে উদ্ভিদগুলা খাদ্য তৈরি করতে পারতেছে না, উদ্ভিদগুলা মারা যাবে এবং অক্সিজেনের অভাবে প্রাণীগুলাও হচ্ছে মারা যাইতে থাকবে। তাহলে এই যে দেখো, এই যে জিনিসপাতিগুলা, মানে এই যে কাজকর্মগুলা ওরা কি করতেছে, আমাদের নদীটাকে, নদীর পানিটাকে দুর্গন্ধযুক্ত করে ফেলতেছে, পানির উপরে হচ্ছে তেলের প্রলেপ দিয়ে দিচ্ছে, পানিটাকে ঘোলা করে ফেলতেছে, মানে পুরা নদীটাকে হচ্ছে তোমার মেরে ফেলতেছে বলতে গেলে, মানে নদীর পানিটাকে দূষিত করে ফেলতেছে। এখন নদীতে যখন অনেক অনেক এই ময়লা আবর্জনাগুলো জমা হয়ে থাকবে, নদী কিন্তু তার প্রবাহটা হারায় ফেলাবে, কারণ একটা ফ্লোতে তুমি চলতেছো। এখন এই জিনিসপাতিগুলো জমা হয়তো তোমার প্রবাহটাকে বাধাগ্রস্ত করতেছে। এখন নদী যদি প্রবাহিত হইতে না পারে, তখন ওই নদীকে আমরা কি বলি? মরা নদী বলি। তাহলে শিল্প কারখানা বর্জ্য, নৌযানের বর্জ্য, তারপরে নালা নর্দমা থেকে আসা যে বর্জ্য, এগুলো দ্বারা নদীর পানি ঘোলাটেও দূষিত হয়ে যাচ্ছে। বর্জ্য পদার্থের উপস্থিতি, মাটি, বালি, তেল, গ্রিস, প্লাস্টিক ইত্যাদি নদীর তলদেশে যখন জমা হবে, মানে এগুলো তো নিচে যায়, যেগুলো তলানি ভারী জিনিসগুলো তো তলানিতে যায় জমা হবে, তখন নদীর নাব্যতা হ্রাস পাবে এবং বর্জ্যের পরিমাণ বাড়তে থাকলে নদীটির নাব্যতা হ্রাস পেতে পেতে একসময় নদীটি মৃত নদীতে পরিণত হয়ে যাবে। তাহলে এই কথাটাই তো আমি বললাম যে নদীটা হচ্ছে মরে যাবে, তাই না? তারপরে আসো ঘ নাম্বারে কি বলছে আমাদের, তুমি কি মনে করো নদীটিকে জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব? নদীটা যে এই যে মরে যাচ্ছে, মানে এরকম যে খারাপ অবস্থা, ওর ভিতরে যে জলজ প্রাণীগুলা, জলজ উদ্ভিদ হইতে পারে, মাছ হইতে পারে, জলজ প্রাণীগুলো, ওদের বসবাসের উপযোগী কি তুমি আবার করতে পারবা নদীটাকে? হ্যাঁ, করা যায়। আমরা যদি সচেতন হই, আমরা যদি এই দূষণগুলা না ঘটাই, সেক্ষেত্রে কিন্তু আমরা নদীটাকে আবার সুন্দর করে রাখতে পারবো। নদী যদি মানে পরিষ্কার থাকে, সেক্ষেত্রে ওই যে জলজ প্রাণীগুলো, ওদেরও জীবনযাপন করতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাঁ, আমরা নদীটিকে আবার জলজ প্রাণী বসবাসের উপযোগী করতে পারবো। কিভাবে করতে পারবো চলো দেখি। শিল্প কারখানা থেকে নির্গত তরল বর্জ্য নদীতে পতিত হওয়ার পূর্বে শোধন করে ফেলতে হবে। মানে যেই কেমিক্যালগুলো পানিতে একদম মিশে না, ওই যে প্রলেপ তৈরি করে থাকে, ওইগুলো একদম এভাবে ফেলে দিব না, কিছুটা পরিশুদ্ধ করে, যাতে প্রাকৃতিক পরিবেশের সাথে ওগুলো হচ্ছে মিশে যায়, এরকম করে হচ্ছে মানে পরিশুদ্ধ করে তারপরে হচ্ছে বাহিরে নির্গত করব। এরপরে শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার স্থাপন বাধ্যতামূলক করতে হবে। মানে এই যে তুমি বর্জ্যটা ফেলতেছো, মানে বাইরে যে ফেলবা, তখন ওটা শোধন করে ফেলতেছো কিনা এটা, মানে এই নিয়ে কঠোর আমাদের একটা আইন প্রণয়ন করতে হবে। যে কারণ মুখে বললে তো কেউ শুনবে না, এজন্য আইনের আওতায় নিতে হবে, অনেক বেশি কঠোর হইতে হবে যে না, আপনারা যদি শিল্প কারখানা তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদের এই বর্জ্য পদার্থগুলো এভাবে পরিষ্কার করে হচ্ছে প্রকৃতিতে ছাড়তে হবে, না হলে প্রাকৃতিক পরিবেশের অনেক ক্ষতি হয়, প্রাকৃতিক জীবজন্তুগুলা, জীব বৈচিত্র্যের অনেক ক্ষতি হয়। তাহলে এই জায়গায় হচ্ছে কঠোর আইন থাকতে হবে। এরপরে নালা নর্দমা দিয়ে নির্গত কঠিন তরল বর্জ্য সরাসরি নদীতে পতিত হওয়া বন্ধ করতে হবে, শুধু তরল বর্জ্যকে পরিশোধন করে নদীতে ফেলতে হবে। তাহলে কঠিন যে উপাদানগুলা, এগুলো তো পানির সাথে মিশে না, এগুলো তুমি পরিশুদ্ধও করবা কিভাবে? সেক্ষেত্রে এগুলো হচ্ছে পানিতে ফেলা যাবে না, পানিতে যেগুলো মিশে ওগুলা পরিশুদ্ধ করে পানিতে ফেলতে হবে, যাতে পানির সাথে মিশে যায়। এরপরে তেলবাহী জাহাজ এবং ট্যাঙ্কার থেকে তেল যাতে না পড়ে, সেদিকে সচেতন থাকতে হবে। তেল পানিতে মিশতে পারে না, তাহলে উপরে হচ্ছে একটা লেয়ার তৈরি করে রাখে এবং সূর্যের আলো ঢুকতে পারে না, তাহলে ওই জায়গাটা খেয়াল রাখতে হবে। এরপরে প্লাস্টিক, পলিথিন, রাবার জাতীয় পদার্থ পানিতে ফেলা যাবে না। প্লাস্টিক যেটা অথবা পলিথিন, যেটাকে মানে প্লাস্টিক আর পলিথিন যদি বলি, এই জায়গাটা হচ্ছে তোমার মাটিতেও মিশে না। মানে এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস, যেটা মাটির সাথে মিশতে কোটি কোটি বছর লেগে যায়, এরপরেও হচ্ছে মাটিতে মিশতে পারে না।
তাহলে মাটিতে যখন ওরা মিশতে পারতেছে না তখন কি হবে? মাটিতে বাতাস চলাচল বাধাগ্রস্ত হবে, তাই না? গাছপালার জন্য এটা ক্ষতিকর, এরপরে পানিতে থাকলে পানির জীবদের জন্যও ক্ষতিকর। এরপরে নদীতে যেসব আবর্জনা জমা হয়েছে সেগুলো সরিয়ে ফেলতে হবে, মানে আগে থেকে ওই যে জমা হয়েছে যেগুলা মানে সরায় ফেলা যায়, ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে ফেলা যায়, ওইরকমগুলা সরিয়ে ফেলতে হবে। এরপরে নদীতে যে কোনো আবর্জনা ফেলা বন্ধ করার জন্য কঠোর আইন প্রণয়ন করে তার যথাযথ প্রয়োগ করতে হবে। আইন কিন্তু অনেক আছে, কিন্তু কে শুনে? আইন তো মানে এরকম কথা আছে না যে আইন তো ভাঙার জন্যই আছে, না, আইন ভাঙলে কঠোর যদি শাস্তি দাও সেক্ষেত্রে মানুষ আর এই কথাটা বলার সুযোগ পাবে না। তাহলে আবর্জনা ফেলা বন্ধ করার মানে এই যে কাজগুলো আমরা করব বলতেছি, ওই কাজগুলো করার জন্য মানে স্ট্রিক্ট একটা রেস্ট্রিকশনের ভিতর রাখতে হবে যে না, এই কাজটা করা যাবে না, তোমাকে হচ্ছে না হলে ফাইন দিতে হবে অথবা শাস্তি ভোগ করতে হবে। এরপরে নৌযানের যাত্রীরা যাতে নদীতে আবর্জনা না ফেলে, তুমি লঞ্চ জার্নিতে বা নৌকা ভ্রমণে গেলা, তোমার কাছে খুবই আনন্দ লাগতেছে, কিন্তু তুমি এই আনন্দ করতে করতে যত কিছু খাইলা সব কিছু ময়লা হচ্ছে পানিতে ফেললা, এরকম কিন্তু করা যাবে না। তাহলে এই জায়গাটায় আমাদের সচেতন থাকতে হবে। এই কাজগুলো তো সব আমরাই করি, তাই না? আমাদের সচেতন থাকতে হবে, চারপাশে যারা থাকতেছে সবাইকে সচেতন করতে হবে। তারপরে জীবজন্তুর মৃতদেহ পানিতে পড়ে পানি যেন দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পানিতে বসবাসকারী কোনো জীব ধরো মরে গেলেও সেক্ষেত্রে ওর মৃতদেহটা যখন পানির ভিতরে পচতে থাকে তখন তো পানিটা দুর্গন্ধ ছড়াবে, জীবাণু ছড়াবে, সেক্ষেত্রে ওইটাকে সরায় নিয়ে এসে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে এই যে প্রসেসগুলো, এগুলো কিন্তু আমরা সবাই জানি, তাই না? পানি পরিষ্কার রাখতে আমরা কি কি করতে পারি, এই কাজগুলোই হচ্ছে আমরা করব। তাহলেই হচ্ছে আমরা নদীটাকে আবার সুন্দর একটা নদীতে পরিণত করতে পারবো, এবং এর ভিতরে যে জীবগুলো আছে ওদের জন্য সুন্দর একটা বাসস্থান কিন্তু আমরা তৈরি করতে পারবো। এই যে সৃজনশীলতা, এটা কিন্তু খুবই সহজ একটা সৃজনশীল, তাই না? স্বাভাবিক কথাবার্তা, এগুলো আমরা সবাই জানি। এই কথাবার্তাগুলো সুন্দর করে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারলেই আমরা মার্কস পেয়ে যাব। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।